আমি এক কাপ কফি নিয়ে বসে পড়লাম বেঞ্চে। আকাশের দিকে তাকিয়ে আছি আর শীতের ওই চাঁদটাকে দেখছি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, তবে ওই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছি। কেন জানি না, আমার তেমন একটা ঠান্ডা লাগছে না এখানে। এক দৃষ্টিতে চাঁদটার দিকে তাকিয়েছিলাম। এমন সময়ে হঠাৎ কেউ একজন পিছন থেকে বলে উঠল আমাকে, একটু চেপে বসবেন, বেঞ্চটা তো অনেক বড়, আপনি যদি একটু চেপে বসতেন তাহলে আমি এই পাশটাতে একটু বসতে পারতাম, এই আর কি। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকাই। আমি দেখতে পাই নীল রঙের একটি শাড়ি পরে একটি মেয়ে দাঁড়ানো আছে, আর সে আমাকে এই কথাগুলো বলেছে। আমি খুবই অবাক হই, যেখানে আমি মোটা মোটা দুইটা জ্যাকেট গায়ে দিয়ে আছি, আমার তাতেও ঠান্ডা মানছে না, সেখানে কিনা এই মেয়েটি একটি শাড়ি পরে আছে এই ঠান্ডার ভিতরে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর। আমি তার দিকে তাকিয়ে বললাম, জি বসুন না, আমি চেপে বসছি, আপনি এই পাশটাতেই বসুন। অতঃপর মেয়েটি আমাকে ধন্যবাদ দিয়ে আমার বেঞ্চের আরেকটি পাশে বসে পড়ল আর আমাকে বলতে শুরু করলো, কিছু মনে করবেন না, আমি জানি ওই পাশটাতে আরো অনেক বেঞ্চ আছে, তবে আপনাদের এখানে ফায়ার ক্যাম্প করেছেন, এই কারণে আগুন পোহাতে চলে আসলাম। আমি তখন মেয়েটিকে বললাম, ও আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই, আপনি এখানে নিশ্চিন্তে বসতে পারেন। বাট আপনি এত ঠান্ডার মধ্যেও শাড়ি পরে আছেন, আপনি তো খুবই অদ্ভুত একটা মেয়ে, তো আপনার কি ঠান্ডা লাগছে না? মেয়েটি আমাকে বলে, জানেন, আমি যখন ওই আকাশের চাঁদটার দিকে তাকাই তখন আমার কেন জানি না ঠান্ডা লাগে না। এই কারণেই আমি গরমের কোনো জামা কাপড়ে আনিনি। এইদিকে আমি এটা শুনে তো পুরাই হতবাক। তার চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনার কিভাবে এত মিল? হোয়াট? তখন মেয়েটি আমাকে আরো বলল, আপনি কি জানেন, আমি ছোটবেলায় আমার নানুর মুখে শুনেছি ওই চাঁদে নাকি অনেকগুলো পরী থাকে, যাদেরকে অনেকে আবার চাঁদের পরী বলেও চেনে, কিংবা চাঁদের বড়ি বলেও চেনে। আমি তখন ওনাকে বললাম, আপনি কি এখন ছোট আছেন নাকি? এগুলো তো আমাদের দাদা দিদা তাহারা গল্প শোনাতো, চাঁদের ভিতরে কি করে পড়ে থাকতে পারে, হ্যাঁ? আর চাঁদের বড়ি এগুলো শুধু গল্প কথা, কখনোই কেউ দেখেনি তাদের। মেয়েটি আমাকে বলল, হ্যাঁ, তাদের কেউ দেখেনি ঠিক, কিন্তু তারা যে নেই এটা কিন্তু ঠিক না। চাঁদে এখনো অনেক পরীরা বসবাস করে, তারা মানুষদেরকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদের দেখতে পায় না। মেয়েটি তার কথাগুলো এত সুন্দরভাবে গুছিয়ে বলছিল, আমার এত ভালো লাগছিল, মন চাচ্ছিল সারা রাত তার কথাগুলো আমি শুনি। আমি মেয়েটিকে বললাম, কিছু মনে না করলে কি আমি আপনার নামটা জানতে পারি? মেয়েটি তখন আমাকে বলল, আমার নাম নীলিমা। আর আপনার নাম আমি জানি, রাতুল, তাই না? মেয়েটির মুখে নিজের নাম শুনে আমি তো হতবাক। কি করে সে আমার নাম জানতে পারে? সে কি আমাকে চেনে নাকি? আমি নীলিমাকে বলি, আপনি কি আমাকে চিনেন নাকি? নীলিমা তখন আমাকে বলল, হ্যাঁ চিনি তো, আপনি তো প্রতি শীতেই সাজেক আসেন বন্ধুদের সাথে ঘুরতে, আর এই বেঞ্চটাতে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকেন। আমি বলি, তার মানে আপনিও প্রতি শীতে আমার মতো সাজেকে ঘুরতে আসেন, তাই না? নীলিমা বলে, মোটেও না, আমি সাজেকে ঘুরতে আসি না, আমি যে জায়গায় থাকি সেখান থেকে পুরো পৃথিবীটাকে দেখা যায়। আমি তাকে বলি, এটা কেমন জায়গা? এমন তো কোনো জায়গা নেই যেখানে বসে পুরো পৃথিবী দেখা যায়। আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? তখন নীলিমা আমাকে বলে, রাতুল, পৃথিবীতে অনেক কিছু আছে, সেটার বিষয় বোধহয় আপনি জানেন না। আপনি যেটা চোখে দেখেছেন সেটাই বিশ্বাস করেন, যেটা কানে শুনেছেন সেটা সম্পর্কে জানেন, কিন্তু আপনার অজানা এই পৃথিবীতে আরো অনেক কিছু আছে। ঠিক আছে রাতুল, অনেক রাত হয়ে গিয়েছে, আজকে আমি যাই, দেখা হবে কাল রাতে। আমি বলি, কাল রাতে কেন? আসুন না, কাল সকালে আমাদের সাথে জয়েন করেন, আমার আপু আর দুলাভাইও এসেছে এখানে। আমরা প্ল্যান করেছি আগামীকাল নাস্তা করেই বের হবো চারপাশটা একটু ঘুরে দেখতে, আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। নীলিমা আমাকে খুব অবাক করে বলল, আমি চাইলেও দিনের বেলায় আপনাদের সাথে ঘুরতে যেতে পারবো না, আমাকে মাফ করবেন। এটা বলে নীলিমা হোটেলের দিকে হাঁটা দিল। নীলিমা যাওয়ার পরে আমি নীলিমাকে দিয়ে ভাবছিলাম, মেয়েটি কতই না অদ্ভুত, তার কথাগুলো অদ্ভুত, সে আসলে কে? অনেকটা রাত হয়ে গিয়েছে, এই কারণে আর আমি বাইরে বসে থাকলাম না, আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে রিয়া আপু আর হৃদয় ভাইয়া আমাকে ঘুম থেকে টেনে তুলল। তারপরে আমরা একসাথে নাস্তা করে বের হয়ে গেলাম চারপাশটা ঘুরে দেখতে।
ঘুরতে ঘুরতে আমরা পাহাড়ি এলাকার অনেক গভীরে চলে আসি। ওইদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তাই আমি আপুকে বললাম, আপু এখানে একটু দাঁড়া, আমি আসছি। রিয়া আপু আর হৃদয় ভাই আমার কাছে জানতে চাই কোথায় যাচ্ছ। আমি হৃদয় ভাইয়াকে বলি, হৃদয় ভাইয়া আমি আমার বন্ধুদের সাথে পাহাড়ে এর আগেও এসেছি। এখানে পাশে একটি খুব সুন্দর নদী আছে যেটার নাম রূপরাঙ্গা নদী। হৃদয় ভাইয়া তোমাকে বললে হয়তো বিশ্বাস করবে না, সন্ধ্যার সময় পাহাড়ে দাঁড়িয়ে সেই নদীর মাঝ বরাবর দিয়ে সূর্য অস্ত দেখতে অসম্ভব সুন্দর লাগে। হৃদয় ভাইয়া রিয়া আপু আমাকে বলল, তাহলে আমাদেরকেও নিয়ে যাও। আমি তাদের বললাম, আজকে না আপু, আগামীকাল নিয়ে যাব। আজকে খুব সময় কম, আমি এক দৌড়ে যাব আর আসবো, কারণ আর কিছুক্ষণ পরেই তো অন্ধকার নেমে আসবে। তারপর আমি রিয়া আপু আর হৃদয় ভাইয়াকে বললাম, তোমরা বরং কথা বলতে বলতে হোটেলের দিকে এগোতে থাকো, আমি এক দৌড়ে সেখানে যাব আর কিছু ছবি তুলে আবার তাড়াতাড়ি করে ফিরে আসবো। হৃদয় ভাইয়া তখন আমাকে বলল, ঠিক আছে, বেশি সময় নিও না কিন্তু। আমি আর তোমার আপু হোটেলের দিকে যাচ্ছি, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো। আমি দৌড় লাগাই সেই নদীর দিকে। তারপর সেখানে গিয়ে আমি পাহাড়ের উঁচু থেকে সূর্যাস্ত দেখি। তারপর আবার তাড়াহুড়ো করে হোটেলের দিকে হাঁটা শুরু করি। তাড়াহুড়ো করে আমি পাহাড় থেকে নামার সময় আমার পাটা মচকে যায়। আমি একটা চিৎকার দিই। আমি দাঁড়াতে পারছিলাম না, আমার পাটা খুব বাজেভাবে মচকে গিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তারপর পকেট থেকে ফোনটা বের করলাম আপুকে ফোন দেওয়ার জন্য, কিন্তু এখানে নেটওয়ার্ক নেই। অপর পাশে দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নিয়ে এলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। কোনোভাবে নিজেকে সামলিয়ে আবার আস্তে আস্তে দাঁড়াই আর পাহাড় থেকে নামতে শুরু করি। ফোনের আলোতে আমি বেশি দূর দেখতে পারছিলাম না। কোন পথ দিয়ে যাচ্ছিলাম সেটাও বুঝতে পারছিলাম না। আমি যে পথে হাঁটছি সেটা কি ভুল পথ নাকি সঠিক পথ সেটাও জানি না। অনেকক্ষণ হাঁটার পর আমি লক্ষ্য করতে পারি আমি এখন গভীর জঙ্গলের মাঝে। তার মানে আমি ভুল পথে চলে এসেছি। কি করব আমি বুঝতে পারছিলাম না। রাতের অন্ধকার নেমে এসেছে। আমি কি করে এখন ফিরে যাব আমাদের হোটেলে? তখনই আমার কানে অদ্ভুত ধরনের কিছু শব্দ আসে। আমি সেই দিকে ঘুরে তাকাই আর আমি দেখতে পাই জঙ্গলের মাঝে একটি জায়গাতে আগুন জ্বলছে। আমি ভাবলাম হয়তোবা সেখানে কোনো মানুষ আছে। আমি যাই, তাদের কাছে একটু সাহায্য চাই। সাহায্য চাওয়ার আশায় আমি সেদিকে এগিয়ে যাচ্ছি। কিছুদূর এগোতেই আমি বুঝতে পারি সেখানে দুইটি লোক দাঁড়ানো। আমি তখন সেই দুইটি লোককে ডাক দিতেই যাব, তখন আমার পেছন থেকে কেউ একজন আমার মুখটা চেপে ধরে। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি এ তো নীলিমা। নীলিমা আমাকে বলছে, তোমার ফোনের আলোটা নিভিয়ে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, নয়তো তারা দেখে ফেলবে, জলদি করো। আলোটা নিভিয়ে ফেলি। তারপর নীলিমার কাছে জানতে চাই কি হয়েছে, আর তুমি এত আস্তে আস্তে কেন কথা বলছো, আর তুমি এত রাতে এখানে কি করে এলে? নীলিমা আমাকে বলে, সবটা বলবো, কিন্তু তুমি এখানে চুপ করে দাঁড়াও, কোনো নড়াচড়া করো না, নয়তো তারা বুঝে যাবে আমরা এখানে আছি। তারা যদি বুঝে যায় তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই। আমি নীলিমাকে বলছি, তুমি কাদের কথা বলছো? ওইখানে তো দুজন মানুষ দাঁড়িয়ে আছে, আমরা তাদের কাছে সাহায্য চাই আর এখান থেকে বের হয়ে হোটেলে চলে যাই। আসো না, একসাথেই যাই। নীলিমা আমাকে বলে, না না, ওরা কোনো মানুষ না, ওরা হচ্ছে নরক আজব পিশাচ। আমি নীলিমার মুখে এইসব কথা শুনে অবাক হয়ে তাকে বলি, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? নীলিমা তখন আমাকে বলে, ছি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুমি এখান থেকে ভালো করে লক্ষ্য করো, আগুনের ভেতরে কিছু একটা পোড়ানো হচ্ছে, যেটা খাওয়ার জন্য তারা দুইজন ওই পাশে বসে আছে। দেখো তো জিনিসটা কি, যেটা তারা রান্না করছে আগুনের মধ্যে। নীলিমার কথা মতো আমি তাদের দিকে আবার তাকালাম আর দেখার চেষ্টা করি আগুনে তারা কি পড়ছে। কিন্তু আমি ভালো করে লক্ষ্য করে যেটা দেখতে পাই, সেটা দেখার পর আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখি সেই দুইজন ব্যক্তি একটি মানুষকে লাঠির সাথে বেঁধে আগুনে পোড়াচ্ছে। তখনই সেই দুটি ব্যক্তির ভেতর থেকে একজন ব্যক্তি একটি ধারালো ছুরি নিয়ে সেই পোড়া মানুষের শরীর থেকে কিছুটা মাংস চিরে খাওয়া শুরু করলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম এসব দৃশ্য দেখে। তখন নীলিমা আমাকে বলে, ভয় পেও না, আমি তো তোমার সাথে আছি, তোমার কিচ্ছু হবে না, চলো আমার সাথে, আসো। এখান থেকে আস্তে আস্তে পিছন দিকটাতে হাঁটা শুরু করলাম। আমি আর নীলিমা আস্তে আস্তে করে সেখান থেকে বের হয়ে আসি, আবারও একটি পাহাড়ের উঁচুতে উঠে পড়ি। আমি নীলিমাকে বলি,
আমি না হয় পথ হারিয়ে সেখানে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে কি করে গেলে? নীলিমা আমাকে বলে, তোমাকে তো আমি গতকাল রাতেই বলেছিলাম, আমি যে জায়গায় থাকি সেখান থেকে আমি সব কিছু দেখতে পাই। আমি বসে বসে তোমাকেই দেখছিলাম। যখন দেখলাম তোমার এত বড় বিপদ, তখন আর তোমার কাছে না এসে পারলাম না। আমি তাকে বললাম, তুমি কি আমার সাথে মজা করছো? একটু বলো তো, কোথায় এমন থাকো তুমি যেখানে বসে এই পৃথিবীর সব কিছু চাইলেই তুমি দেখতে পারো? নীলিমা আমাকে বলে, আমি তোমাকে বললে বিশ্বাস করবে কিনা জানি না, তারপরেও তোমাকে দেখাচ্ছি আমি কোথায় থাকি। নীলিমা তার হাতের ইশারায় আমাকে দেখালো সে কোথায় থাকে। নীলিমা আমাকে হাতের ইশারায় দেখাচ্ছে সে চাঁদে থাকে, যেটা দেখে আমি তাকে বলি, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি চাঁদে কি করে থাকতে পারো? নীলিমা আমাকে বলে, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু রাতুল, আমি একজন চাঁদের পরী। আমি চাঁদেতেই বসবাস করি। আমার বাবা মা ও আমার কাছের সকলেই চাঁদেই বসবাস করে। রাতুল, তোমাকে বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে জেনে রাখো, চাঁদের মাঝে অনেক বড় একটি পরের দেশ আছে, আর যেখানে আমিও আমাদের গোত্রের সকলেই থাকি। আমি মাঝে মধ্যেই এইখানে মানুষ রূপে সাজেকে আসি পাহাড়ি এলাকা ঘুরে দেখার জন্য। আমি প্রতি শীতে বাংলাদেশের এই সাজেকের পাহাড়ে ঘুরতে আসি। আমি যতবার এখানে এসেছি ততবারই তোমাকে দেখেছি তোমার এই বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসতে। তোমাকে দেখলে মনে হতো তুমি আর 5 জন ছেলের মতো না, তুমি তোমার বন্ধুদের সাথে সময় খুব কম দিতে, আর একাভাবে এই বেঞ্চে বসে আকাশের ওই চাকচাকে দেখতে গভীর রাত পর্যন্ত। তোমাকে আমি দূর থেকে দেখতে দেখতে কখন যে অনেক কাছের মানুষ ভাবতে শুরু করলাম আমি নিজেও জানি না। আমি দেখলাম এইবার শীতেও তুমি তোমার বোন দুলাভাইকে নিয়ে এখানে এসেছো, তাই ভাবলাম মানুষ রূপে তোমার সাথে কথাই বলা যাক। তাই তো গতকাল রাতে আমি মানুষ রূপে এসে বেঞ্চে বসে তোমার সাথে কথা বলতে শুরু করলাম। আমরা চাঁদের পরে, আমাদের কাছে অদ্ভুত ধরনের কিছু শক্তি আছে। আমাদের চাঁদের প্রতিটা পরের কাছে একটি করে জাদুর আয়না আছে, যে আয়নার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থান, যে কোনো জিনিসকে স্মরণ করার সাথে সাথেই দেখতে পারি। আমি চাঁদে বসে জাদুর আয়নার মাধ্যমে তোমাকে দেখছিলাম, আর আমি দেখতে পাই তুমি খুব বড় একটা বিপদে ফেঁসে গিয়েছ। তাই তো তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে এসেছি আমি। নীলিমা আসলে আমার সাথে মজা করছে, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে না সে মিথ্যা কথা বলছে। নীলিমা আমাকে বলে, চলো তোমাকে তোমার হোটেলে ছেড়ে দিয়ে আসি, আসো আমার সাথে, আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছি। তারপর নীলিমা আমাকে নিয়ে সঠিক পথ ধরে আমাদের হোটেলের দিকে ফিরে আসে। হোটেলের সামনে এসে নীলিমা আমাকে বলে, তুমি এখন হোটেলের ভেতরে চলে যাও, কারণ তোমার দুলাভাই আর আপু তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আমি জানি রাতুল, তুমি এখনো মানতে পারছো না আমি যে চাঁদের পরে। যেটা সত্য আমি সেটাই তোমাকে বলেছি, এখন মেনে নেওয়া বা না নেওয়া সেটা তোমার একান্ত বিষয়। তোমরা তো কালকে ফিরে যাচ্ছ, তুমি ভালো থেকো। আমি মাঝে মধ্যেই তোমাকে আমার জাদুর আয়নায় দেখব। আমি জানি না রাতুল, কিন্তু তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, ভালো থেকো তুমি, উপরওয়ালা চাইলে আমাদের আবারও দেখা হবে। আমি নীলিমার কথা শুনে শুধু অবাক হয়ে নীলিমার মুখের দিকেই তাকিয়েছিলাম। সে কি বলছে এগুলো আমি ঠিক কিছুই বুঝতে পারছিলাম না। নীলিমা আমার থেকে বিদায় নিয়ে পাহাড়ের একটি পথ ধরে হাঁটতে হাঁটতে অন্ধকারের সাথে অদৃশ্য হয়ে গেল। তখনই আমার নাম ধরে ডেকে উঠল রিয়া আপু। আমি ঘুরে তাকিয়ে দেখি রিয়া আপু আর হৃদয় ভাইয়া আমার কাছে ছুটে আসলো আর বলল, কিরে, কই ছিলি তুই? তুই জানিস তোর জন্য আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোর দুলাভাইটা তোর জন্য এখানকার থানা পর্যন্ত ফোন দিয়েছে যে তুই কোথায় ছিলি, তুই এতক্ষণ বল না। আমি তখন হৃদয় ভাইয়া আর রিয়া আপুকে বলি, আপু, আমি পথ হারিয়ে ফেলেছিলাম রাতের অন্ধকারে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হৃদয় ভাই তখন আবাকে বলে, একটু দেরি? তুমি জানো এখন কয়টা বাজে? এখন রাত 3টা বাজে। এই কথা শুনে আমার যেন পায়ের নিচের মাটি সরে গেল। কি বলছি হৃদয় ভাই এগুলো? আমার পথ হারিয়েছিল সন্ধ্যার একটু পর। তাছাড়া আমি সে জঙ্গলে ছিলাম ম্যাক্সিমাম 1 ঘন্টা, কিন্তু হৃদয় ভাই বলছে এখন 3টা বাজে। তার মানে 6টা ঘন্টা আমার সাথে এসে ঘটেছে। কিভাবে সম্ভব এটা? আমি তখন রিয়া আপু আর হৃদয় ভাইয়াকে আর কিছু না বলেই আমার রুমে চলে আসি। কি হলো এগুলো আমার সাথে? আর নীলিমা কোনো মানুষ না, সে একটা চাঁদের পরী, চাঁদে বসবাস করে, আর নীলিমা তাদের ভেতরের একজন।
মানতে পারছি না, কিন্তু যেগুলো আমার সাথে ঘটলো সেগুলো তো অস্বীকারও করতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি, আর আমার ঘুম ভাঙে সকালে আপুর ডাকে। আপু আর হৃদয় ভাইয়াকে কিছু বলি না, শুধু এতটুকুই বলি আজকে আমরা ঢাকায় ব্যাক করব। আমরা ঢাকায় চলে যাব, এখানে আর 1 মিনিটও থাকবো না। হৃদয় ভাই আমাকে বলে, কেন, কি হয়েছে? আমরা তো এখানে এসেছি মাত্র 2 দিন হলো, আর আমাদের তো আরো 4 দিন থাকার কথা, তাই না? আমি ভাইয়াকে বলি, তাহলে আপনি রিয়াপুকে নিয়ে এখানে থাকেন, আমি আজকে ঢাকায় ব্যাক করব। রিয়াপু তখন বলে, ঠিক আছে ঠিক আছে, তুই এত উত্তেজিত হোস না, আমরা আজকেই ঢাকায় ব্যাক করব। কথা মতো আমরা সেদিন ঢাকায় চলে আসি। মূলত আমার ঢাকায় আসার কারণ একটাই, আমি কি পাগল হয়ে যাচ্ছি কিনা এটা পরীক্ষা করার। কারণ আমি ভাবছি আমার সাথে যেসব ঘটনাগুলো ঘটেছে সবটাই আমার হ্যালোসিনেশন। ঢাকায় আসার পর আমার অনেক ভালো লাগছে। আমি ভাবতে শুরু করলাম আমি ঢাকায় এসে ভালোই করেছি। তো এর পরের পার্টি আরো ইন্টারেস্টিং। তো আপনারা পুরো গল্পটি যদি শুনতে চান তো একটু ভিডিওতে বেশি বেশি কপি লিঙ্ক করে দিন, আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।